আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 13 মে 2025 বাংলাদেশের লোক প্রশাসনের শর্টকাট সাজেশন দিয়ে দিব। ক, খ এবং গ বিভাগের উত্তর সহকারে শর্টকাট সাজেশন। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা। তো দেখো, বাংলাদেশের লোক প্রশাসন শর্টকাট সাজেশন। প্রথমে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের শর্টকাট সাজেশন দিয়ে দিব। টপ 15 সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরটি দেখো, নেতৃত্ব কাকে বলে? নেতৃত্বের গুণাবলী কি কি? এই প্রশ্নটি দেখো লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, সংগঠনের বৈশিষ্ট্য সমূহ লিখো। 3 নম্বরটি দেখো, আমলাতন্ত্রের সংজ্ঞা দাও, অথবা আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো লিখে দিয়েছি, এই প্রশ্নটিও আসবে। 4 নম্বরটি দেখো, সরকারি কর্ম কমিশন কি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন লিখো। এই প্রশ্নটি লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরটি দেখো, প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝায় বা কি বুঝো? 6 নম্বরটি দেখো, পদসোপান কি? 7 নম্বরটি, লাল ফিতার দৌরত্ব কি? দেখো লিখে দিয়েছি, আসবে। 8 নম্বরটি দেখো, প্রশাসনিক স্বচ্ছতা বলতে কি বুঝো? 9 নম্বরটি দেখো, প্রশাসনিক ট্রাইব্যুনাল কি? 10 নম্বরে, সমন্বয় সাধন বলতে কি বুঝো? 11 নম্বরটি দেখো, মন্ত্রী ও সচিবের সম্পর্ক লিখো। 12 নম্বরটি দেখো, প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য লিখো। 13 নম্বরে, সম্মোহনী নেতৃত্ব কি? 14 নম্বরটি দেখো, সিদ্ধান্ত গ্রহণ কি? এবং 15 নম্বরটি দেখো, সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সম্পর্ক লিখো। তো দেখো আমি লিখে দিয়েছি 1 3 4 7। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1 3, 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 1 3, এরপরে দেখো দিয়েছি 7, 1 3 7, এবং 4 নম্বর প্রশ্ন দেখো 1 3 7 4, 1 3 4 7। এই 4টি প্রশ্নের মধ্য থেকে ইনশাআল্লাহ তোমরা 2 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি পরামর্শ থাকবে, অবশ্যই তোমরা এই 15টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা। তো দেখো, তোমাদের জন্য আমি এখানে আরো 9টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। তোমরা জানো পরীক্ষার প্রশ্ন অনেক সময় কঠিন হয়। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে অতিরিক্ত যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এখান থেকে কমন আসে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে দেখে পরীক্ষা দিতে যাবা। এবার চলে যাব টপ 15 রচনামূলক প্রশ্নে। 1 নম্বরটি দেখো, বাংলাদেশে উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার সমূহ চিহ্নিত করো বা লিখো বা ব্যাখ্যা করো, অথবা বাংলাদেশে প্রশাসনিক সংস্কার সমূহ লিখো। তো দেখো লিখে দিয়েছি, এই প্রশ্নটি আসবে। 2 নম্বরটি দেখো, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 3 নম্বরটি দেখো, লোক প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাগুলো আলোচনা করো, অথবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাগুলো আলোচনা করো। 4 নম্বরটি দেখো, বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধা সমূহ আলোচনা করো। দেখো লিখে দিয়েছি, এই প্রশ্নটি আসবে। 5 নম্বরটি দেখো, লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তো দেখো এখানে বিষয়বস্তু যেটা, পরিধি যেটা, এবং সেটি কিন্তু প্রয়োজনীয়তাও, অথবা বাংলাদেশের মতো দেশগুলোতে অথবা উন্নয়নশীল দেশে লোক প্রশাসন পাঠের বা অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। দেখো লিখে দিয়েছি, এই প্রশ্নটি আসবে। 6 নম্বরটি দেখো, লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ করো, আলোচনা করো, অথবা পার্থক্যগুলো লিখো। অর্থাৎ লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো লিখে দিয়েছি, প্রশ্নটি আসবে। 7 নম্বরটি দেখো, উন্নয়নমুখী প্রশাসন কি? উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 8 নম্বরে, বাংলাদেশে আমলাতন্ত্রের রাজনীতিকরণের কারণ ও প্রভাব অথবা ফলাফল আলোচনা করো। 9 নম্বরটি দেখো, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, উক্তিটি ব্যাখ্যা করো। 10 নম্বরটি দেখো, বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো।
11 নম্বরটি দেখো বাংলাদেশের জনপ্রশাসনে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো বা আলোচনা করো। 12 নম্বরটি দেখো জেলা পরিষদের গঠন লিখো। বাংলাদেশের জেলা পরিষদ কি প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? আলোচনা করো। 14-13 নম্বর প্রশ্নটি দেখো গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার উপায়গুলো আলোচনা করো বা ব্যাখ্যা করো। 14 নম্বরে বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা করো। এবং 15 নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা করো। তো দেখো আমি তোমাদের জন্য এখানে 15টি প্রশ্ন দিয়েছি, ইনশাআল্লাহ তোমরা এই 15টি প্রশ্নের মধ্যে থেকে 5টি প্রশ্ন কমন পাবা। অবশ্যই এই 15টি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে পড়ে যাবা। তো দেখো সুপার সাজেশন 1 4 5 6 দেখো 1 নম্বর প্রশ্ন 1 4 1 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন 1 4 5 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি 1 4 5 6 1 4 5 6 এই 4টি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ তোমরা 2টি প্রশ্ন কমপক্ষে কমন পাবা, 4টি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি তোমাদেরকে বলবো আমি 15টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই 15টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা। তো দেখো তোমাদের জন্য এখানে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি, 6টি প্রশ্ন দেওয়া আছে। দেখো তোমরা এই 6টি প্রশ্ন অবশ্যই পড়ে যাবা, কারণ বর্তমান সময়ে পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হচ্ছে। তোমরা অবশ্যই এই 6টি প্রশ্ন একবার পড়ে যাবা। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তখন যে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকে এগুলো থেকে হুবহু কমন চলে আসে। তোমাদের সকলের সাথে আমি একটা বিষয় শেয়ার করি। তো দেখো রকিবুল 24 যে চ্যানেলটি তোমরা দেখতেছো, আমি আমার চ্যানেল মে মাসের 9 তারিখ অর্থাৎ 2018 সালের মে মাসের 9 তারিখে কিন্তু রকিবুল 24 পাবলিকেশন এবং রকিবুল 24 এর যাত্রা শুরু হয়। তো দেখো 2018 থেকে যদি এখন পর্যন্ত তোমরা কাউন্ট করো, আমি প্রায় 8 বছর ধরে রকিবুল 24 পাবলিকেশন চালিয়ে আসতেছি। তো দেখতেই পাচ্ছ রকিবুল 24 পাবলিকেশনের কিন্তু 6টি বই রয়েছে। 6টি বলতে কিন্তু 6টি সেক্টরে কাজ করে। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, শিওর পাস অনার্স 7 কলেজ কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোট, শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি পরিসংখ্যান সাজেশন উত্তর সহকারে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সাজেশন উত্তর সহকারে সকল বিষয়, এবং ডিগ্রি বিএ বিএসএস প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ সকল বর্ষের অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সাজেশন সকল বিষয়ের উত্তর সহকারে কিন্তু আমি দিয়ে থাকি। তো দেখো আমার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি, ভিডিও সংখ্যা 955 প্লাস। তো বুঝতেই পারতেছো রকিবুল 24 কত বড় একটি চ্যানেল। তো দেখো আমি 8 বছর ধরে কিন্তু লক্ষ স্টুডেন্টকে পড়িয়ে আসতেছি এবং ফ্রিতেই কিন্তু এগুলো আমি প্রোভাইড করি, যে ভিডিওগুলোতে একদম ফ্রিতেই প্রোভাইড করি। তো দেখো আমার ব্যক্তিগত কারণে সৈয়দপুর বিমানবন্দর থেকে আমি এ মাসে ঢাকা যাব, সকাল 8:30 যাব, আবার ইনশাআল্লাহ বিকালের দিক ফিরে আসার চিন্তা ভাবনা আছে। তো দেখো যে কারণে তোমাদেরকে আমি ভিডিওটি তৈরি করতেছি, দেখো আমি যেখানে থাকি বর্তমান এখান থেকে সৈয়দপুর বিমানবন্দর 108 কিলোমিটার দূরে এবং আমার ফ্লাইট টাইম 8:30। তো দেখো আমি সকালবেলা গাড়ি করে ফ্লাইটের উদ্দেশ্যে সৈয়দপুরে যাব এবং ওখান থেকে দেখো সৈয়দপুর থেকে ফ্লাইটে করে ঢাকা যাব এবং ঢাকায় কিছু কাজ আছে, সেই কাজটুকু সেরে আবার সৈয়দপুরে ব্যাক হব। কিন্তু যে মোটরসাইকেলে করে যাব, আমি খোঁজ নিয়ে দেখলাম সৈয়দপুরের বিমানবন্দরের আশেপাশে মোটরসাইকেল রাখার যে গ্যারেজ, সে গ্যারেজ নাই। তাই যেহেতু আমি দীর্ঘ 8 বছর ধরে পড়িয়ে আসতেছি প্রায়, তাই তোমাদের যে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান যে আমি সাজেশনটুকু বের করেছি এবং যেটি বিক্রি করেছিলাম, রিসেন্ট কিছু স্টুডেন্ট আমার কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় গ্রামে কিন্তু আমার স্টুডেন্ট আছে, তোমরা সেটা বুঝতেই পারতেছো। তো দেখো যে কথাটি তোমাদেরকে বলি, তো দেখো আমার যে মোটরসাইকেলটি আছে, আমি বর্তমান সময়ে যারা স্টুডেন্ট আছে সৈয়দপুরে আমার, তাদের নম্বরগুলো হোয়াটসঅ্যাপে তো আমার কাছে আছে। হোয়াটসঅ্যাপে প্রায় 20 থেকে 25 জনকে
আমি SMS করছিলাম এবং SMS এ বলেছি যে আমি সৈয়দপুর থেকে ঢাকায় যাব, জাস্ট আমার যে মোটরসাইকেলটি আছে সেটি তোমাদের বাসায় রাখা যাবে কি না, অর্থাৎ সকাল থেকে জাস্ট বিকাল পর্যন্ত। কিন্তু আমি SMS করার পরে 5-6 জন আমাকে রিপ্লাই করেছে। তাদের কথাবার্তা শুনে এটাই বোঝা গেল যে আমার মোটরসাইকেলটি রাখার জন্য তারা আগ্রহী নয়। তো দেখো, আমি তোমাদের জন্য এতদিন ধরে সাজেশন তৈরি করে আসতেছি, একদম ফ্রিতেই, কিন্তু ভিডিও টিউটোরিয়াল আকারে সবগুলোই ফ্রিতেই দিচ্ছি। তারপরও দেখো, সৈয়দপুরে যারা আমার স্টুডেন্ট রয়েছে তাদের অধিকাংশকে আমি নক দিয়েছিলাম, অর্থাৎ 20 থেকে 25 জনকে আমি নক দিয়েছি, কিন্তু কারো কাছে মোটরসাইকেলটি রাখার মতো সাড়া পাইনি। তো এটি একটি দুঃখজনক বিষয়, এই জন্য আমি তোমাদের কাছে মূলত এই কথাটুকু শেয়ার করলাম। তো দেখো, বাংলাদেশের লোক প্রশাসনের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর। প্রথমে দেখো, সংস্থা ও পদ। লোক প্রশাসনের জনক কে? লোক প্রশাসনের জনক হলো উইড্রো উইলসন। পরের প্রশ্নটি দেখো, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? প্রশাসনিক প্রধান হলো সচিব। এরপরে দেখো, BPSC এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। পরের প্রশ্নটি দেখো, BPATC এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। পরের প্রশ্নটি দেখো, সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? জনপ্রশাসন মন্ত্রণালয়। পরের প্রশ্নটি দেখো, DC এর পূর্ণরূপ কি? DC এর পূর্ণরূপ হলো ডেপুটি কমিশনার। পরের প্রশ্নটি দেখো, মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান কে? মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হলো দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী। পরের প্রশ্নটি দেখো, উপজেলার প্রশাসনিক প্রধান কে? উপজেলার প্রশাসনিক প্রধান হলো উপজেলা নির্বাহী অফিসার, ব্র্যাকেটে ENO। পরের প্রশ্ন দেখো, NIP এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবার চলে যাব পরের টপিকে, প্রশাসন সম্পর্কিত ধারণা। ACR কি? তো দেখো, ACR হলো অ্যানুয়াল কনফিডেন্টাল রিপোর্ট, হচ্ছে এক পুঁজি বছরে একজন সরকারি কর্মচারীর আচরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিবেদনে লিখিবদ্ধ করার ব্যবস্থা। পরের প্রশ্নটি দেখো, সংগঠন কি? সংগঠন বলতে যুক্তিসঙ্গত, সুপরিকল্পিত ও কর্তৃত্ব কাঠামোকে বোঝায়। পরের প্রশ্নটি দেখো, পদসোপান কি? সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায় হতে সকল কর্তৃত্ব, আদেশ, নিয়ন্ত্রণ স্তরে স্তরে একবারে নিম্ন স্তরে নিঃসৃত হয়ে আসে, একেই সংগঠনের পদসোপান নীতি বলে। পরের প্রশ্নে চলে যাব, সচিবালয় কি? সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহের অফিসগুলোকে একত্রে সচিবালয় বলে। পরের প্রশ্নটি দেখো, কর্তৃত্ব কি? কর্তৃত্ব হলো একটি বৈধ ক্ষমতা যা দ্বারা ব্যক্তি অন্য ব্যক্তি বা সংস্থার উপর প্রভাব বিস্তার করে, তবে এর সাথে আইনগত বৈধতা ও জনকল্যাণ সংশ্লিষ্টতা জড়িত থাকে। পরের প্রশ্নটি দেখো, বৈজ্ঞানিক ব্যবস্থার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থার জনক হলো FW টেইলর। পরের প্রশ্নটি দেখো, নিয়ন্ত্রণ পরিধি কি? একজন ঊর্ধ্বস্তন কর্মকর্তা কত সংখ্যক অধস্তন কর্মচারী সুন্দরভাবে তত্ত্বাবধান করতে সক্ষম তা নির্দেশ করে। পরের প্রশ্নটি দেখো, প্রশিক্ষণ কি? যে পদ্ধতির দ্বারা ব্যক্তিবর্গ একটি উদ্দেশ্যে জ্ঞান লাভ করে এবং দক্ষতা অর্জন করে তাকে প্রশিক্ষণ বলে। পরের প্রশ্নটি দেখো, চলতি নথি কি? চলতি নথি বলতে বোঝায় যে নথির উপর ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ হয়নি। পরের প্রশ্নটি দেখো, ই-সরকার কি? ই-সরকার হলো তথ্য প্রযুক্তি তথা ইমেইলের মাধ্যমে পরিচালিত আধুনিক ডিজিটাল সরকার। পরের প্রশ্নটি দেখো, আমলাতন্ত্রের জনক কে? আমলাতন্ত্রের জনক হলো জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার। পরের প্রশ্নটি দেখো, আমলাতন্ত্রের রাজনীতিকরণ কাকে বলে? আমলারা রাজনীতি নিরপেক্ষ না থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের জন্য রাজনীতি প্রবণ হয়ে পড়াকে আমলাতন্ত্রের রাজনীতিকরণ বলা হয়।
পরের প্রশ্নটি দেখো, প্রশাসনিক সংস্করণ কি? প্রশাসনিক সংস্করণ হচ্ছে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে নতুন প্রশাসন ব্যবস্থার সৃষ্টি। পরের প্রশ্নটি দেখো, আদেশগত ঐক্য বলতে কি বুঝো বা আদেশগত ঐক্য কি? প্রতিষ্ঠানের যে নীতি অনুসারে কোনো কর্মচারীকে একজনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্মবিবরণী পেশ করতে হবে না, তাকে আদেশগত ঐক্য বলে। পরের প্রশ্নটি দেখো, ই শাসন কি? ইন্টারনেটের মাধ্যমে প্রশাসনিক বা সরকারি কার্যক্রম পরিচালনা করাকে ই প্রশাসন বলে। পরের প্রশ্নটি দেখো, সমন্বয় নীতি কয়টি? সমন্বয় নীতি কিন্তু 4টি। পরের প্রশ্নটি দেখো, দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হলো ডুয়েট ওয়াল্ডো। পরের প্রশ্নটি দেখো, ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থটির রচয়িতা কে? এল.ডব্লিউ. হোয়াইট। পরের প্রশ্নটি দেখো, প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হলো উইলবি। পরের প্রশ্নটি দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হলো হারবার্ট এ সাইমন। পরের প্রশ্নটি দেখো, পোস্টকার্প শব্দটি ব্যবহার করেন লুথার গুলিক। পরের প্রশ্নটি দেখো, রুলস অফ বিজনেস কি? রুলস অফ বিজনেস হলো সরকারি দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলী বন্টন নীতিমালা। পরের প্রশ্নটি দেখো, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ বা চিহ্নিতকরণ। পরের প্রশ্নটি দেখো, উন্নয়ন প্রশাসনের 4 P's কি? 4 P's হলো প্ল্যান, পলিসিস, প্রোগ্রামস এন্ড প্রজেক্টস। পরের প্রশ্নটি দেখো, মাঠ প্রশাসনের প্রধান কাজ কি? মাঠ প্রশাসনের প্রধান কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। পরের প্রশ্নটি দেখো, লোক প্রশাসনের ইতিহাসের স্তর কয়টি? লোক প্রশাসনের ইতিহাসের স্তর হলো 5টি। পরের প্রশ্নটি দেখো, বেসরকারি প্রশাসন কি? যে প্রশাসনিক ব্যবস্থায় সকল কার্যাবলী ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে বেসরকারি প্রশাসন বলে। এবার চলে যাব সর্বশেষ প্রশ্নে, বিকেন্দ্রীকরণ কি? প্রশাসনের উচ্চতম স্থান থেকে নিম্নতম স্থানে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলে। তো দেখো, আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা। তো দেখো, সফলতার 6ষ্ঠ বছরে তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে অনার্স 3য় বর্ষের সকল বিষয়ের শর্টকাট সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। তো দেখো, তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স 3য় বর্ষে যতগুলো সাবজেক্ট আছে, বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে চাও, তারা ঝটপট এই নম্বরে SMS করো। তোমরা যারা 4th ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই মাসের মধ্যেই আমি তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করব। তোমরা কিছুদিন অপেক্ষা করো, কিছুদিনের মধ্যে আমি তোমাদের 4th ইয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন প্লাস উত্তর বের করব ইনশাআল্লাহ। আর তোমরা যারা অনার্স 3য় বর্ষের বাকি সাবজেক্টগুলো সাজেশন নিতে চাও, অর্থাৎ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, রাজনৈতিক, সমাজ বিজ্ঞান এর সাজেশন নিতে চাও উত্তর সহকারী পিডিএফ, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত SMS করো। এখন আমি তোমাদের যে সাজেশনটি দিলাম এই সাজেশনের উত্তরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিব। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো দেখো, নেতৃত্ব কাকে বলে? নেতৃত্বের গুণাবলী কি কি? তো দেখো, সহজ ভাষায় নেতৃত্ব মানে হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করার এবং তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করার ক্ষমতা। দেখো, একদম সহজ ভাষা কিন্তু আমি উত্তরগুলো লিখে দিয়েছি। এরপরে দেখো, আমি নেতৃত্বের প্রামাণ্য সংখ্যাও কিন্তু এখানে 5টি দিয়েছি এবং দেখো নামগুলোও দিয়ে দিয়েছি, শর্ট করে সহজ ভাষায় লেখা হয়েছে। এরপরে দেখো, নেতৃত্বের গুণাবলীগুলো হলো, নেতৃত্বের গুণাবলী কি? স্পষ্ট বিশদ থাকবে, সততা ও নৈতিকতা থাকবে, কার্যকর যোগাযোগ থাকবে এবং সহানুভূতি থাকবে। তো দেখো, বুঝতে পারতেছো কত সহজ করে লিখেছি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে, সমস্যা সমাধানেরও ক্ষমতা থাকবে।
এবার চলে যাব 2 নম্বর প্রশ্নে। দেখো সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমে আমি এখানে সংগঠন সম্পর্কে কিছু লাইন লিখেছি। বৈশিষ্ট্য দেখো, অভিন্ন লক্ষ্য থাকবে, কাঠামো থাকবে, ব্যক্তি বা সদস্য থাকবে, শ্রম বিভাজন থাকবে, কর্তৃত্বের স্তরক্রম থাকবে, এরপরে দেখো নিয়ম ও পরিবিধান থাকবে। এবার চলে যাব পরের প্রশ্নে। দেখো আমলাতন্ত্র কি। তো দেখো আমলাতন্ত্র কি আমি লিখে দিয়েছি। আমলাতন্ত্র হলো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত পেশাদার কর্মকর্তাদের একটি স্তর ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা। দেখো একদম সহজ ভাষা কিন্তু লিখে দিয়েছি। এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞা দিয়ে দিয়েছি। দেখো এখানে ম্যাক্স ওয়েবার এবং এভাবে 5টি সংজ্ঞা প্রামাণ্য দিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এবং সংক্ষেপে আমলাতন্ত্র কাকে বলে তাও কিন্তু লিখে দিয়েছি। এরপরে দেখো সরকারি কর্ম কমিশন কি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের গঠন লেখো। তো দেখো সরকারি কর্ম কমিশন কি আমি লিখে দিয়েছি এবং সরকারি কর্ম কমিশনের যে গঠন, চেয়ারম্যান থাকে, সদস্য থাকে এবং কারা কারা থাকে আমি এখানে লিখে দিয়েছি। এবং এখানে দেখো চেয়ারম্যান থাকবে, সদস্য থাকবে এবং সচিব থাকবে। স্ক্রিনের মধ্যে তোমরা কিন্তু উত্তরগুলো দেখতে পাচ্ছ। 5 নম্বরটি দেখো প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝায়। তো বুঝতেই পারতেছো প্রশাসনিক জবাবদিহিতা মূলত হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে জবাবদিহিতামূলক আচরণ, সেটি কিন্তু প্রশাসনিক জবাবদিহিতা। আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি এবং তোমরা দেখো প্রামাণ্য সংখ্যাগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এবার চলে যাব পরের প্রশ্নে, পদসোপান কি। তো পদসোপান কি দেখো আমি লিখে দিয়েছি, অর্থাৎ এক পদ থেকে আর এক পদের যে স্তর, সেই স্তরগুলোই কিন্তু পদসোপান। এখানে দেখো আমি প্রামাণ্য সংখ্যাও কিন্তু সুন্দর ভাষায় তুলে ধরেছি। এরপরে দেখো লাল ফিতার দৌরত্ব কি। তো দেখো লাল ফিতার দৌরত্ব কি সে সম্পর্কে আমি এখানে সুন্দর ভাষায় কিন্তু লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো দেখো আমি লিখে দিয়েছি, সর্বশেষ তোমাদের এক কথায় বুঝিয়ে দেয় লাল ফিতার দৌরত্ব কি। লাল ফিতার দৌরত্ব বাংলাদেশের প্রশাসনিক ও সরকারি কার্যক্রমের একটি বড় দুর্বলতা। তোমরা এভাবে লিখতে পারো। তো দেখো আমি যে প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছি আমি এগুলো নিজেই লিখেছি, বুঝতেই পারতেছো প্রশ্নগুলোর উত্তর কতটা সহজ। এবার চলে যাব 8 নম্বর প্রশ্নে। দেখো প্রশাসনিক স্বচ্ছতা বলতে কি বুঝো। তো দেখো স্বচ্ছতা কি জাতিসংঘের সংজ্ঞা এবং দেখো এখানে 5টি প্রামাণ্য সংজ্ঞা লিখে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো প্রশাসনিক ট্রাইব্যুনাল কি। তো দেখো প্রশাসনিক ট্রাইব্যুনাল কি সে সম্পর্কে এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো সমন্বয় সাধন বলতে কি বুঝো। তোমরা স্ক্রিনের মধ্যে উত্তরটি দেখতে পাচ্ছ, উত্তরটি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো। পরের প্রশ্নটি দেখো মন্ত্রী ও সচিবের সম্পর্ক কি। কি কি সম্পর্ক দেখো আমি এখানে লিখে দিয়েছি। রাজনৈতিক নেতৃত্ব বনাম প্রশাসনিক প্রধান, মন্ত্রী এবং সচিব। পরের প্রশ্নটি দেখো নীতি নির্ধারণ বনাম বাস্তবায়ন। 3 নম্বর সম্পর্ক দেখো পরামর্শ ও সহযোগিতা। 4 নম্বরটি দেখো জবাবদিহিতা এবং 5 নম্বরে সম্পর্ক ও সমন্বয়। পরের প্রশ্নে চলে যাব, তার সর্বশেষ 6 নম্বরটি দিয়েছি দেখো নিয়োগ ও স্থায়িত্ব। 12 নম্বরটি দেখো প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য। তো দেখো প্রশিক্ষণের লক্ষ্য কি, কর্মদক্ষতার উন্নতি, দক্ষতা বৃদ্ধি, পরিবর্তনের সাথে অভিযোজন। পরেরটি দেখো মানসিকতার পরিবর্তন, পেশাগত উন্নয়ন। উদ্দেশ্যগুলো দেখো জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, আচরণ পরিবর্তন, সমস্যার সমাধান বা সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ। পরের প্রশ্নটি দেখো সম্মোহনী নেতৃত্ব কি। সহজ ভাষায় বলতে গেলে যে নেতৃত্ব দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার যে গুণগুলো আছে সেগুলো দ্বারা প্রভাবিত করা যায়, সেই নেতৃত্বটি হলো সম্মোহনী নেতৃত্ব। অর্থাৎ যার নেতৃত্ব দ্বারা অন্য কোনো ব্যক্তির আচার আচরণের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, সেটি হলো সম্মোহনী নেতৃত্ব। তো দেখো আমি এখানে সম্মোহনী নেতৃত্বের প্রামাণ্য সংজ্ঞা দিয়ে রেখেছি। পরে 14 নম্বর প্রশ্নটি দেখো সিদ্ধান্ত গ্রহণ কি। সিদ্ধান্ত গ্রহণ হলো 2 বা ততোধিক বিকল্প বস্তু থেকে যে কোনো একটি গ্রহণ করা বা পছন্দ করা, এটি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ। তো দেখো সিদ্ধান্ত গ্রহণের এখানে প্রামাণ্য সংজ্ঞা আমি লিখে দিয়েছি। পরের 15 নম্বর প্রশ্নটি দেখো
সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সম্পর্ক। তো দেখো নীতি নির্ধারণ ও বাস্তবায়ন, পরেরটি দেখো প্রশাসনিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান, পরের প্রশ্নটি দেখো যে উত্তর বাজেট ও অর্থ বরাদ্দ, 4 নম্বরে নীতিগত দিক নির্দেশনা ও পরামর্শ, 5 নম্বরটি দেখো প্রতিবেদন ও জবাবদিহিতা। এবার চলে যাব আরো কিছু। তো দেখো এখানে আরো যে কিছু প্রশ্ন দিয়েছিলাম সে প্রশ্নের উত্তরগুলো আমি দেখো এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু বাকি প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ। লোক প্রশাসন কি বিজ্ঞান, দেখো আমি কিন্তু সুন্দর ভাষায় সব প্রশ্নের উত্তরগুলো একদম সহজ ভাষায় লিখে দিয়েছি, বুঝতেই পারতেছো। আমি যে কোয়ালিটিফুল উত্তরগুলো লিখেছি এগুলো কিন্তু তোমরা একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে। এবার চলে যাব টপ 15 রচনামূলক প্রশ্নের উত্তর। তো দেখো 1 নম্বরটি বাংলাদেশের উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার সমূহ চিহ্নিত করো। তো দেখো 1 নম্বরটি সিভিল সার্ভিস সংস্করণ, পরেরটি দেখো বিকেন্দ্রীয়করণ উদ্যোগ, 3 নম্বরে ই গভর্নেন্স ও ডিজিটালাইজেশন, 4 নম্বরে দেখো আর্থিক প্রশাসন সংস্কার, 5 নম্বরে স্থানীয় সরকার কাঠামো পরিবর্তন, 6 নম্বরে বিচার বিভাগের সংস্করণ, 7 নম্বরে দুর্নীতি দমন ব্যবস্থা, 8 নম্বরে সরকারি ক্রয় প্রক্রিয়া সংস্করণ, 9 নম্বরে দেখো নাগরিক সনদ, 10 নম্বরে নিয়ন্ত্রণকারী সংস্থার সংস্করণ, 11 নম্বরে কর্মদক্ষতা ব্যবস্থা, 12 নম্বরে তথ্য অধিকার আইন, 13 নম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনাল, 14 নম্বরে ভূমি প্রশাসন সংস্কার। তো দেখো এইভাবে তোমাদের যতগুলো রচনামূলক প্রশ্ন আছে সবগুলোর উত্তর কিন্তু একদম সহজ ভাষায় সাজিয়ে দিয়েছি। তো তোমরা যারা যারা এই পিডিএফটি দেখো, যে পিডিএফটি কথা বলতেছি তোমরা যারা এই পিডিএফটি ক্রয় করতে পারো, উত্তর সহকারে সহজ ভাষায় সবগুলোই সাজানো আছে। যারা যারা ক্রয় করতে চাও তারা ঝটপট এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। বাংলাদেশের লোক প্রশাসন, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, রাজনৈতিক সমাজ বিজ্ঞান, এই 3টি সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে আমি তৈরি করেছি উত্তর সহকারে। তোমরা যারা যারা এই 3টি সাজেশন ক্রয় করতে চাও পিডিএফ ফাইল উত্তর সহকারে তারা ঝটপট আমার হোয়াটসঅ্যাপ নাও অথবা ইমোতে SMS করো 01744559475। তো ভিডিওটি যদি তোমাদের উপকার আসে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা।